আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানে সকলকে শুভেচ্ছা। ঘরে বসে শিখি, নিজেকে করোনা থেকে রক্ষা করি। প্রিয় শিক্ষার্থীরা, বাসায় হোয়াইট বোর্ড ও ক্যামেরা স্ট্যান্ড না থাকায় আজকেও পাওয়ার পয়েন্টে জুম ক্লাস উপস্থাপন করছি। আজকের উপস্থাপনার বিষয় সামষ্টিক অর্থনীতিতে ক্লাসিক্যাল নিয়োগ তত্ত্ব। যদিও নিয়োগ ও বেকারত্ব সম্পর্কে ক্লাসিক্যালদের ধারণা বর্তমানে করোনা পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতিতে আবারও অকার্যকর হতে চলেছে, তবুও আমরা জেনে নেই বর্তমান পরিস্থিতিতে তারা কিভাবে নিয়োগ বৃদ্ধি ও পুনর্নিয়োগ অর্জনের কথা বলেছেন। স্ক্রিনশিটের দিকে লক্ষ্য করি। আজকে আমরা ফার্স্ট ইয়ার অনার্স অনলাইন ক্লাসে বিষয়টা উপস্থাপন করছি। আজকের বিষয় স্ক্রিনে দেখা যাচ্ছে, ইউজ ম্যাক্রো ইকোনমিক্স ইমপ্লিমেন্ট মডেল অর থিওরি। উপস্থাপনায় আমি মোহাম্মদ তহিদুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর ইকোনমিক্স, গভর্নমেন্ট কারমাইকেল কলেজ রংপুর। আমরা নিয়োগ মডেলকে দুটো অংশ সাধারণত ভাগ করে থাকি, ক্লাসিক্যাল মডেল এবং কেনসি মডেল। আধুনিক মডেল নিয়ে আমরা পরবর্তীতে কথা বলব। ক্লাসিক্যাল নিয়োগ তত্ত্বের কয়েকজন প্রবক্তা আমরা যাদের নাম জেনে নিই। মূল ভূমিকা যারা রেখেছেন ক্লাসিক্যাল বক্তব্য উপস্থাপনায়, তার মধ্যে জেবি সে, জে স্মিল, আলফ্রেড মার্শাল, অধ্যাপক পিগু, এডাম স্মিথ, অর্থনীতিবিদ ম্যালথাস, অধ্যাপক রিকার্ডো। এনারাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ক্লাসিক্যাল নিয়োগ মডেল প্রদানে। ওনাদের মূল বক্তব্য আমরা দেখতে পাচ্ছি, পূর্ণ নিয়োগ তত্ত্বই হচ্ছে ক্লাসিক্যাল তত্ত্ব। এই তত্ত্বটির কার্যকারিতা আমরা দেখি 1936 সালের পূর্ব পর্যন্ত এর ব্যাপ্তি ছিল। 1930 সালের মহামন্দায়ে ব্যর্থ এই তত্ত্ব। ক্লাসিক্যাল বলতে সনাতন বা প্রাচীন চিন্তাধারাকে বোঝায়। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ হতে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত অর্থনীতি সংক্রান্ত যে চিন্তাধারা পাওয়া যায় তাকে ক্লাসিক্যাল অর্থনীতি বলে। ক্লাসিক্যাল অর্থনীতির মূল বক্তব্য হলো, অর্থনৈতিক কর্মকাণ্ডে সরকারি হস্তক্ষেপ না থাকলে প্রতিযোগিতামূলক পরিবেশে সমাজে দীর্ঘমেয়াদী পুনর্নিয়োগ অবস্থা বিরাজ করে। অর্থাৎ অর্থনীতিতে বেকারত্ব, মন্দা ও মুদ্রাস্ফীতি কোনোটাই দেখা দিবে না। সামষ্টিক অর্থনীতিতে নিয়োগ বা কর্মসংস্থান একটি গুরুত্বপূর্ণ ধারণা। সাধারণত প্রচলিত মজুরিতে কোনো কর্মক্ষেত্রে একজন শ্রমিকের কর্ম বা কাজ করাকে নিয়োগ বলে। ক্লাসিক্যাল ধারণা মতে শুধুমাত্র শ্রমিকের কর্ম লাভ করাকেই নিয়োগ বলে। অবশ্য আধুনিককালে কিছুটা পরিবর্তন হয়েছে এই ধারণা। আধুনিককালে নিয়োগ বলতে শুধুমাত্র শ্রমিকের নিয়োগকেই বোঝায় না, বরং উৎপাদনের সকল উপকরণের, যেমন ভূমি, শ্রম, মূলধন ও সংগঠনের উৎপাদন কার্যে নিয়োজিত হওয়াকে নিয়োগ বলে। কোনো দেশের জনগণের জীবনযাত্রার মান, দ্রব্যমূল্যের পরিবর্তন তথা অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিবর্তন মূলত দেশের নিয়োগের উপর নির্ভর করে। ক্লাসিক্যাল তত্ত্বানুযায়ী অর্থনীতিতে সর্বদা পূর্ণ নিয়োগ বজায় থাকে। পূর্ণ নিয়োগ একটি স্বয়ংক্রিয় পদ্ধতি, যার লক্ষ্য যারা নিয়োগ পেতে ইচ্ছুক সবারই নিয়োগ প্রাপ্তি।
একটি নির্দিষ্ট মজুরিতে নিয়োগ পেতে ইচ্ছুক শ্রমিকেরা কাজ পেলে বলা যাবে পূর্ণ নিয়োগ অর্জিত হয়েছে। দেশে অনধিক 5% বেকার থাকলেও সেখানে পূর্ণ নিয়োগ রয়েছে বলে গণ্য করা যায়। তবে পূর্ণ নিয়োগ অর্জনে কিছু শর্ত আছে। শর্তগুলো সংক্ষেপে আমরা কিছু কিছু শর্ত দেখে নিই। গুরুত্বপূর্ণ শর্তগুলো হচ্ছে শ্রমের গতিশীলতা বৃদ্ধি থাকতে হবে, বিনিয়োগ বৃদ্ধি থাকতে হবে, কার্যকর চাহিদা বৃদ্ধি, ভোগ ব্যয় বৃদ্ধি, শিল্পায়ন, মূল্য সংরক্ষণ নীতি, কৃষি উন্নয়ন, বাজার ভিত্তিক মজুরি, অর্থনৈতিক পরিকল্পনা। এই শর্তগুলো অবশ্যই সমাজে বিদ্যমান থাকতে হবে। যদি থাকে তাহলেই পূর্ণ নিয়োগ অর্জন করা সম্ভব। অর্থনীতিবিদ জেবিসে উনি আর বিখ্যাত উক্তিতে বলেছেন, সাপ্লাই ক্রিয়েটস ইট অন ডিমান্ড, অর্থাৎ যোগান তার নিজস্ব চাহিদা সৃষ্টি করে। এখানে যোগান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চাহিদা বৃদ্ধি পাবে। কখনো পণ্যের চাহিদার অভাবে নিয়োগ ক্ষেত্র বন্ধ হয়ে যাবে না। তাদের মতে যে পরিমাণ বেকারত্ব সমাজে আছে, প্রয়োজনে সেই পরিমাণ যদি কর্মক্ষেত্র তৈরি করা যায়, তবে বেকার শ্রমিকরা কর্মে নিয়োজিত হলে তাদের আর্থিক আয় বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন পণ্যের চাহিদা বৃদ্ধি পায়। ফলে চাহিদার অভাবে কর্মক্ষেত্র বন্ধ হয়ে যাবে না। আমরা এখন তাদের উক্তির আলোকে যোগান সম্পর্কে, শ্রমের যোগান সম্পর্কে একটু ধারণা নেই। শ্রমের যোগানের সংজ্ঞা। শ্রমের যোগান এর সংজ্ঞা একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরি হারে শ্রমিক, এখানে বলা হয়েছে ব্যক্তি বা পরিবার সমূহ, অর্থাৎ শ্রমিকের উৎস যেহেতু ব্যক্তি বা পরিবার, সেই শ্রমিক যে পরিমাণ শ্রম দিতে রাজি থাকে তাকে শ্রমের যোগান বলে। যে পরিমাণ শ্রম দিতে রাজি থাকে, একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট মজুরি হারে শ্রমিক যে পরিমাণ শ্রম দিতে রাজি থাকে তাকে শ্রমিকের যোগান বলে। শ্রমের চাহিদা বলতে তাহলে আমরা কি বুঝছি একটু দেখিনি। উৎপাদনকারী প্রতিষ্ঠান বা ফার্মসমূহ শ্রমের চাহিদা সৃষ্টি করে। এক্ষেত্রে মজুরি হার যদি কম হয় তাহলে তারা বেশি পরিমাণে শ্রমিককে নিয়োগ করতে চায়। আবার মজুরি হার বাড়লে কম পরিমাণ শ্রমিক নিয়োগ দিতে চায়। সুতরাং মজুরি হারের সাথে শ্রমিকের চাহিদার বিপরীত সম্পর্ক রয়েছে। শ্রমিকের চাহিদার সংজ্ঞাটা আরো ভালো করে জেনে নিই। একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরি হারে উৎপাদনকারী যে পরিমাণ শ্রমিক নিয়োগ করতে রাজি থাকে তাকে শ্রমিকের চাহিদা বলে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে উৎপাদনকারীর চাহিদার উপর শ্রমিকের চাহিদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ উৎপাদনকারী কি পরিমাণ শ্রমিক নিয়োগ করবে কত মজুরিতে, সেটার উপর শ্রমের চাহিদা অনেকটাই নির্ভর করছে। মজুরি বলতে এখানে প্রকৃত মজুরিকে বোঝানো হয়েছে। আর্থিক মজুরিকে দামস্তর দ্বারা ভাগ করে প্রকৃত মজুরি পাওয়া যায়। আমরা একটু দেখে নিই কিভাবে প্রকৃত মজুরি বের করতে হয়। লাল কালিতে দেখা যাচ্ছে W/P সমান সমান প্রকৃত মজুরি, যেখানে W কে বলা হয়েছে আর্থিক মজুরি এবং P কে বলা হয়েছে দামস্তর বা প্রাইস লেভেল। আমরা এখন দুটো সূচি তৈরি করব, একটা শ্রমের চাহিদা সূচি এবং আরেকটা শ্রমের যোগান সূচি দিয়ে আমরা ভারসাম্য অবস্থা, ক্লাসিক্যাল ভারসাম্য অবস্থা তৈরি করার চেষ্টা করব। আমরা প্রথমে শ্রমের চাহিদা সূচি তৈরি করি, তারপরে আমরা শ্রমের যোগান সূচি তৈরি করতে পারি। শ্রমের চাহিদা সূচিতে দুটো অংশ, একদিকে আছে প্রকৃত মজুরির পরিমাণের সাথে শ্রমের চাহিদার পরিমাণের সম্পর্কটা আমরা একটা টেবিলের সাহায্যে কাল্পনিকভাবে উপস্থাপন করি। মনে করি যখন প্রকৃত মজুর পরিমাণ 600 টাকা, তখন শ্রমের চাহিদা পরিমাণ 20 করব। অর্থাৎ এত বেশি প্রকৃত মজুরিতে শ্রমের চাহিদা মালিক পক্ষ কম নিয়োগ দিতে রাজি আছে, মাত্র 20 জন শ্রমিককে নিয়োগ দিতে রাজি আছে। প্রকৃত মজুরি যদি একটু কমিয়ে 400 টাকা করা হয় তাহলে মালিকদের পক্ষ থেকে
শ্রমের চাহিদা একটু বৃদ্ধি পায় এবং সেটা বৃদ্ধি পেয়ে 40 একক হয় কাল্পনিকভাবে। শ্রমের প্রকৃত মজুরি যদি আরো কমিয়ে 200 টাকা করা হয়, তাহলে মালিকদের পক্ষ থেকে শ্রমের চাহিদা আরো বৃদ্ধি পেয়ে 60 একক হয়। আমরা ওই সূচিটাকে একটা চাহিদা রেখায় রূপান্তর করতে পারি। আমরা একটু দেখি কিভাবে চাহিদা রেখা তৈরি করা যায়। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি শ্রমের চাহিদা রেখা দেখতে পাচ্ছি। চাহিদা রেখায় দুটি অক্ষ আছে, একটা ও এক্স অক্ষ এবং একটা ও ওয়াই অক্ষ আছে। আমরা ও ওয়াই অক্ষে অর্থাৎ লম্ব অক্ষে প্রকৃত মজুরির হার W/P এবং ভূমি অক্ষে আছে ও এক্স অক্ষ, সেখানে ভূমি অক্ষে আমরা শ্রমের চাহিদা পরিমাণ DL কে নির্দেশ করেছি। আমরা এখন শ্রমের চাহিদা রেখাটা ওই চাহিদা সূচি অনুসারে অঙ্কন করার চেষ্টা করি। আমরা এখন দেখতে পাচ্ছি যদি প্রকৃত মজুরি 600 টাকা হয়, তাহলে শ্রমের চাহিদার পরিমাণ হচ্ছে 20 একক। অর্থাৎ এই 600 টাকা এবং থেকে একটি লম্ব এবং 20 একক থেকে একটি লম্ব অঙ্কন করলে মনে করি সেটা এ বিন্দুতে মিলিত হয়েছে। প্রকৃত মজুরি কমিয়ে যদি 400 টাকা করা হয়, তাহলে শ্রমের নিয়োগের পরিমাণ বা চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে 40 একক হয়। আমরা 400 টাকা থেকে একটি লম্ব এবং 40 একক থেকে যদি একটা লম্ব অঙ্কন করি, তাহলে মনে করি বি বিন্দুতে মিলিত হয়েছে। প্রকৃত মজুরি আরো কমিয়ে যদি 200 টাকা করা হয়, তাহলে শ্রমের নিয়োগের পরিমাণ বা চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে 60 একক হয়। তাহলে আমরা এই 200 টাকা প্রকৃত মজুরি থেকে একটি লম্ব এবং 60 একক থেকে একটি লম্ব অঙ্কন করলে মনে করি দুটি লম্ব সি বিন্দুতে মিলিত হয়েছে। চিত্র অনুসারে আমরা 3টা বিন্দু পেয়েছি, এ বি সি। এই 3টি বিন্দু যোগ করলে আমরা একটা রেখা পেয়ে যাচ্ছি। এই রেখাটার নাম দিয়েছি ডিএল রেখা বা শ্রমের চাহিদা রেখা। অর্থাৎ এ বি সি বিন্দু যোগ করলেই একটা রেখা পাওয়া যাচ্ছে। সেটা আমরা রেখা দেখতে পাচ্ছি যে প্রকৃত মজুরি হারের সাথে শ্রমের নিয়োগের পরিমাণের বা চাহিদার পরিমাণের সম্পর্ক বিপরীত। অর্থাৎ প্রকৃত মজুরি যদি বেশি হয়, তাহলে নিয়োগের পরিমাণ খুব কম হয়, আর যদি প্রকৃত মজুরি কমে যায়, তাহলে নিয়োগের পরিমাণ বৃদ্ধি পায়। তার মানে এ থেকে বোঝা যাচ্ছে চাহিদা রেখা, শ্রমিক চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নমুখী, অর্থাৎ ঋণাত্মক ঢাল সম্পন্ন। আমরা এর পরবর্তীতে আমরা আমরা ওই চিত্রটায় কিভাবে অঙ্কন করেছি সেটা একটু চেষ্টা করেছি, গ্রাফে দেখার চেষ্টা করেছি যে কিভাবে এ বিন্দু তৈরি করেছি, আমরা কিভাবে বি বিন্দু তৈরি করেছি, স্ক্রিনশিটে আমরা কিভাবে সি বিন্দু তৈরি করেছি সেটা আমরা দেখাবার চেষ্টা করেছি পরবর্তী চিত্রে। আমরা এখন যোগান সূচিতে চলে আসি। আমরা অনুরূপভাবে একটা কাল্পনিক যোগান সূচি তৈরি করি। একদিকে হচ্ছে প্রকৃত মজুরি, অন্যদিকে হচ্ছে শ্রমের যোগান। প্রকৃত মজুরি যখন 200 টাকা, তখন শ্রমের যোগান হচ্ছে 20 একক। অর্থাৎ অল্প প্রকৃত মজুরিতে শ্রমের যোগান মাত্র 20 একক। অর্থাৎ পরিবার বা ব্যক্তি থেকে মাত্র 20 জন শ্রমিক কাজ করতে রাজি আছে। শ্রমের যোগানে যদি প্রকৃত মজুরিটাকে একটু বৃদ্ধি করা যায়, তাহলে প্রকৃত মজুরি 400 টাকা হলে দেখা যাচ্ছে শ্রমের যোগান একটু বেশি হয়ে 40 একক, অর্থাৎ 40 জনের মতো শ্রমিক কাজ করতে রাজি থাকে এই প্রকৃত বর্ধিত মজুরিতে। আবারও যদি প্রকৃত মজুরি বৃদ্ধি করে 600 টাকা করা হয়, তাহলে পরিবার বা ব্যক্তির পক্ষ থেকে আরো বেশি লোক কাজ করতে রাজি থাকে। ধরে নেওয়া হচ্ছে সেখানে 60 জন লোক কাজ করতে রাজি থাকে। তাহলে এ থেকে দেখা যাচ্ছে প্রকৃত মজুরি বৃদ্ধির সাথে সাথে শ্রমের যোগানও বৃদ্ধি পাচ্ছে। আমরা এখন ওই কাল্পনিক সূচিটাকে একটা কাল্পনিক রেখার সাহায্যে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা ঠিক অনুরূপভাবে
গতানুগতিকভাবে দুটি অক্ষ নিয়েছি, একটি ও ওয়াই অক্ষ আর একটি হচ্ছে ও এক্স অক্ষ। আমরা ও ওয়াই অক্ষে প্রকৃত মজুরি হার ডাব্লিউ/পি দেখিয়েছি এবং ভূমি অক্ষে ও এক্স অক্ষে শ্রমের যোগানের পরিমাণ এসএল দেখিয়েছি। আমরা এখন চিত্র অঙ্কনটা শুরু করে দেই। আমরা যদি প্রকৃত মজুরি দেখতে পাচ্ছি যে প্রকৃত মজুরি যদি মাত্র 200 টাকা হয় সূচি অনুসারে, তাহলে তখন নিয়োগে যোগানের শ্রমের যোগান অর্থাৎ শ্রমিকরা কাজ করতে রাজি ছিল মাত্র 20 জন। তাহলে এই 200 টাকা থেকে একটি লম্ব আর এই 20 একক থেকে একটি লম্ব অঙ্কন করলে মনে করি এই বিন্দুতে মিলিত হয়। প্রকৃত মজুরি বৃদ্ধি করে যদি 400 টাকা করা হয় এবং তাতে কিছু শ্রমিক বেশি কাজ করতে রাজি থাকে, অতিরিক্ত শ্রমিক কাজ করতে রাজি থাকে, ফলে 400 টাকা থেকে একটি লম্ব এবং ওই অতিরিক্ত যে শ্রমিক বৃদ্ধি 40 একক হয়েছে সেই 40 একক থেকে যে একটি লম্ব যদি অঙ্কন করি, তাহলে এই দুটি লম্ব মনে করি বি বিন্দুতে মিলিত হয়েছে। আবারও মনে করি যে সমাজে প্রকৃত মজুরি হার বৃদ্ধি করা হয় এবং তা যদি 600 টাকা করা হয়, তাহলে সেক্ষেত্রে আরো কিছু শ্রমিক কাজ করতে রাজি থাকে এই বর্ধিত প্রকৃত মজুরিতে, ধরে নিচ্ছে সেটা 60 জন শ্রমিক কাজ করতে রাজি থাকে। তাহলে এই একটা গ্রাফ পাচ্ছি, এই 600 টাকা থেকে একটি লম্ব এবং 60 একক থেকে একটা লম্ব অঙ্কন করলে মনে করি সেটা সি বিন্দুতে মিলিত হয়েছে। এবং চিত্রানুসারে এ বিন্দু, বি বিন্দু ও সি বিন্দু যোগ করলে একটি রেখা পাওয়া যাচ্ছে। এই রেখাটার নামকরণ করা হয়েছে এসএল রেখা বা শ্রমের যোগান রেখা। এই থেকেই আমরা বুঝতে পারছি যে শ্রমের যোগান রেখাটা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, অর্থাৎ শ্রমের ঢাল, শ্রমের যোগানের ঢালটা, রেখাটার ঢালটা হচ্ছে ধনাত্মক ঢাল বিশিষ্ট। এটাকে আরো একটু ভালোভাবে ব্যাখ্যা যদি বলি, তাহলে প্রকৃত মজুরি বৃদ্ধি পেলে শ্রমের যোগান বৃদ্ধি পায়, প্রকৃত মজুরি হ্রাস পেলে শ্রমের যোগান হ্রাস পায়। এই সম্পর্কটা অর্থাৎ ধনাত্মক সম্পর্কটা সবসময় ক্লাসিক্যালদের মতে বিদ্যমান থাকে। আমরা এই যোগান সূচিতে থেকে যোগান রেখা অঙ্কনে আমরা এইটুকু আমরা অর্জন করতে পেরে বুঝতে পেরেছি নিশ্চয়ই। আমরা এখন চাহিদা সূচি এবং যোগান সূচি, যে দুটো কাল্পনিক সূচি আমরা নিয়েছিলাম, এই দুটি সূচিকে যদি একখানে করে একটা ভারসাম্য অবস্থা তৈরি করতে চাই, তাহলে আমাদের ভারসাম্য অবস্থা কি দাঁড়ায় আমরা টেবিলের সাহায্যে সেটা লক্ষ্য করি। আমরা টেবিলে দেখতে পাচ্ছি 3টি সারি আছে, 1 নং সারি, 2 নং সারি, 3 নং সারি। 1 নং সারিতে যদি আমরা ব্যাখ্যা করি, তো 200 টাকা প্রকৃত মজুরিতে যেটা আমরা সূচিতে পেয়েছিলাম, দুইটা সূচিতেই 200 টাকা প্রকৃত মজুরি, তখন শ্রমের চাহিদা ছিল 60 একক, কিন্তু শ্রমের যোগান ছিল মাত্র 20 একক। এখানে অভারসাম্য অবস্থা লক্ষিত, অর্থাৎ 60 আর 20। যদি প্রকৃত মজুরি একটু বৃদ্ধি করে 400 টাকা করা হয়, তাহলে দেখা যাচ্ছে শ্রমের চাহিদা কমে 40 একক হয়েছে, আগে ছিল 60 এখন 40। কিন্তু পক্ষান্তরে শ্রমের যোগান কিন্তু একটু বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ প্রকৃত মজুরি বাড়ার সাথে সাথে কিছু কিছু অতিরিক্ত শ্রমিক কাজ করতে রাজি আছে এই মজুরিতে, ফলে 20 একক থেকে শ্রমের যোগান বৃদ্ধি পেয়ে 40 একক হয়েছে। তারপরে আরো যদি প্রকৃত মজুরি 3 নম্বর সারি অনুসারে যদি আরো প্রকৃত মজুরি 600 টাকা করা হয়, তাহলে দেখা যাচ্ছে শ্রমের চাহিদা মালিকদের পক্ষ থেকে অনেকটাই কমে গিয়েছে, সেটা 20 একক হয়ে গিয়েছে। কিন্তু অতিরিক্ত প্রকৃত মজুরির কারণে শ্রমের যোগানটা 40 একক থেকে 60 একক হয়েছে, অর্থাৎ যারা নাবালক, অপ্রাপ্তবয়স্ক তারাও কাজ করতে মোটামুটি রাজি আছে, এমনটি ধারণা করা হচ্ছে। এক্ষেত্রে এই 3টা সারি থেকে একটি সারিতে দেখা, 2 নম্বর সারিতে দেখা যাচ্ছে এনএফ লেখা আছে, অর্থাৎ ক্লাসিক্যালদের মতে এই 400 টাকা প্রকৃত মজুরিতে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান সমান, অর্থাৎ এই 400 টাকা প্রকৃত মজুরিতে শ্রমিকরা কাজ করতে রাজি আছে, মালিকরাও তাদের কাজে নিয়োগ করতে রাজি আছে। সুতরাং এই অবস্থাটাকে বলা হচ্ছে পূর্ণ নিয়োগ অবস্থা। এই প্রকৃত 400 টাকা প্রকৃত মজুরিতে সমাজে প্রত্যেক লোক কাজ করতে রাজি আছে এবং কাজ করবে, ফলে কোনো বেকারত্ব থাকবে না পূর্ণ নিয়োগ তত্ত্ব অনুসারে। আমরা ওই সূচিটাকে একটা চিত্রের সাহায্যে উপস্থাপন করতে পারি। ভারসাম্য সূচিটাকে আমরা চিত্র অনুসারে আমরা দেখতে পাচ্ছি দুইটি রেখা অঙ্কন করা হয়েছে, এখানে এসএল রেখা অঙ্কন করা হয়েছে এবং এখানে ডিএল রেখাও অঙ্কন করা হয়েছে। আমরা দুইটা রেখা, একটা হলো বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী রেখা, সেটা হলো এসএল বা যোগান রেখা, শ্রমের যোগান রেখা, এবং বাম থেকে ডান দিকে নিম্নগামী একটি রেখা, সেটা হচ্ছে ডিএল রেখা বা শ্রমের
চাহিদা রেখা দেখানো হয়েছে। আমরা চিত্রানুসারে দেখতে পাচ্ছি যে লম্ব অক্ষে রিয়াল ওয়েজ বা প্রকৃত মজুরি এবং ভূমি অক্ষে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অর্থাৎ শ্রমের চাহিদা ও শ্রমের যোগান দেখানো হয়েছে। আমরা চিত্রানোর সময় বেশি একটু নাই, আমাদের ক্লাসের সময় প্রায় শেষের দিকে চলে এসেছে। আমরা শুধু দেখতে পাচ্ছি যে 400 টাকা যখন প্রকৃত মজুরি, তখন দেখা যাচ্ছে চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পর ই বিন্দুতে মিলে সেট করেছে, অর্থাৎ এই 400 টাকা প্রকৃত মজুরিতে শ্রমিকের নিয়োগের পরিমাণ হয়েছে 40 একক এবং এটাকে লাল কালিতে দেখা যাচ্ছে যে এনএফ বলা হয়েছে ক্লাসিক্যালদের মতানুসারে, অর্থাৎ এটি হচ্ছে ভারসাম্য নিয়োগের পরিমাণ এবং এটাই হচ্ছে পূর্ণ নিয়োগের পরিমাণ। অর্থাৎ এই 400 টাকা প্রকৃত মজুরিতে সমাজে প্রত্যেকটা শ্রমিক কাজ করতে রাজি আছে, কাজ করবে, বিধায় কোনো অভারসাম্য অবস্থা বা বেকারত্ব থাকবে না ক্লাসিক্যাল তাদের মতানুসারে। আমরা এই ভারসাম্য মজুরিতে সকল শ্রমিক কাজ করতে রাজি হওয়ায় বেকারত্ব থাকবে না, অর্থাৎ পূর্ণ নিয়োগ অর্জিত হবে। আজকের শিক্ষার্থীরা এই পর্যন্তই। আমরা আংশিক ব্যাখ্যা দিয়েছি। এই ব্যাখ্যাটা এই ক্লাসিক্যাল এত সংক্ষিপ্ত ব্যাখ্যা না, অনেক বড় ব্যাখ্যা। আমরা পরবর্তী ক্লাসে আরো কিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমাদের ক্লাস এইভাবে চলতেই থাকবে যতদিন আমাদের ক্লাসিক্যাল মডেলটা শেষ না হয়। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। Thanks to all.